নবকুমার নবকুমার এবং নবকুমারের কামরুন, আপনি একটু মিউট করবেন। নবকুমার এবং মেহেরুন্নেসা দুইজনের যে বিয়ের ব্যাপারটা, তারা কিন্তু তখন বেশ ম্যাচিউরড কোনো বয়স তাদের ছিল না। তো সেটা সেই পয়েন্টের সাথে কিন্তু এখানে মিলে যায় যে বিবাহের পূর্বে তাদের যে প্রণয় সঞ্চার অর্থাৎ পূর্বরাগ, এটা তার উপন্যাসের মধ্যে থাকে। দ্বিতীয় যে পয়েন্ট পাবো সেটা হচ্ছে প্রায় সব উপন্যাসেই বঙ্কিম নারীর একটা নির্দ্বন্দ্ব প্রেম উপস্থাপন করেন। কি করেন? চট্টোপাধ্যায় তার উপন্যাসে যে নারী চরিত্রগুলো দেখান, প্রত্যেকটা নারী চরিত্রের মধ্যে একটা নির্দ্বন্দ্ব নির্দ্বন্দ্ব প্রেম উপস্থাপন করেন। আর নায়কের চরিত্রে দ্বন্দ্ব আছে মাত্র কয়েকটি উপন্যাসে। সেই নায়কের চরিত্রগুলোর মধ্যে ইন্দিরা তার উপন্যাস, সেই উপন্যাসের নায়কের চরিত্রের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কপালকুণ্ডলা উপন্যাসের নবকুমারের চরিত্রের মধ্যে রয়েছে দ্বন্দ্ব। এছাড়া মৃণালিনী রাজসিংহ, এই দুটো উপন্যাসের নায়কের মধ্যেও কিন্তু প্রেম দ্বন্দ্ব রয়েছে। আর 3 নম্বর পয়েন্ট এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অতিপ্রাকৃতের ব্যবহার বঙ্কিম প্রায় তার সব উপন্যাসেই করেছেন। অতিপ্রাকৃত বলতে কি? যেটা হচ্ছে যোগবল, সাধু সন্ন্যাসী, অলৌকিক শক্তি ইত্যাদির মাধ্যমে উপন্যাসের যে ঘটনাপুঞ্জ, সেই ঘটনাপুঞ্জকে নিয়ন্ত্রণ করে বঙ্কিমচন্দ্রের এই অতিপ্রাকৃত বৈশিষ্ট্য কৌশল। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তার অধিকাংশ উপন্যাস দুটি করে সমান্তরাল প্রেম কাহিনী থাকবে। একটা হচ্ছে মুখ্য, অন্যটি হচ্ছে গৌণ। আচ্ছা, এই যে অতিপ্রাকৃত, তার আগের পয়েন্টটা, মানে অতিপ্রাকৃত যে ব্যাপারগুলো যেমন যোগবল, সাধু সন্ন্যাসী, অলৌকিক শক্তি, এগুলো সব কিন্তু কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যেও আমরা পাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে তার উপন্যাসে যে প্রেম কাহিনী, সেটা দুটি সমান্তরাল আহ প্রেম কাহিনীর দুটো সমান্তরাল প্রেম কাহিনী সমানভাবে চলবে, একটা মুখ্য একটা গৌণ হয়ে যায়। যেখানে দুটো প্রণয় কাহিনী নেই, সেখানে নায়কের পত্নী অথবা প্রণয় যিনি প্রার্থিনী, সেটা রয়েছে। তবে আমাদের কপালকুণ্ডলা এবং বিষবৃক্ষ, এই দুটো উপন্যাসের মধ্যে আমরা এই ব্যাপারটা পাবো। যেমন মেহেরুন্নেছা আর আমাদের নবকুমার, তাদের কিন্তু একটা পূর্বের একটা স্মৃতি এবং তাদের কাহিনী কিন্তু রয়েছে। পরবর্তীতে সেলিম মেহেরুন্নেছা, তার একটা মানে কাহিনী আমরা পাবো। তার পরবর্তীতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নবকুমার এবং কপালকুণ্ডলার যে প্রেম নিবেদন, প্রেমের যে ব্যাপারটা, তাদের বিবাহ এবং তার পরবর্তীতে তাদের সংসার, সে একটা পার্ট আমরা পাবো। তাহলে দুটো প্রেম সমান্তরাল কাহিনীতে থাকবে, একটা মুখ্য একটা গৌণ। এখানে কোনটা মুখ্য কোনটা গৌণ সেটা আপনারা বুঝতে পারছেন। বঙ্কিমের নায়িকাদের আহ 5 নম্বর পয়েন্ট হচ্ছে বঙ্কিমের নায়িকাদের নিবাস হৃদয় রাজ্যে। সংসারের সাথে তাদের যোগটুকু, মানে তেমন কোনো যোগসূত্র নেই বললেই চলে। তবে নায়কেরা বাস্তব হলেও, মানে যে নায়ক চরিত্র তারা বাস্তবতা সম্বলিত হলেও তারা হচ্ছে অপরিণত এবং বাস্তবতার বাইরে তাদের রয়েছে একটা নিবিড় অবস্থান। আচ্ছা, মেইন ব্যাপারটা হচ্ছে কি যে ডক্টর সুকুমার সেন বঙ্কিমচন্দ্রের উপন্যাসের গঠনগত বৈশিষ্ট্য নিয়ে যে আলোচনা করেছেন, সেই আলোচনার মধ্যে 5টি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। সেই 5টা বিষয় নিয়ে আর কি, এই 5টা বিষয় না জানলে বঙ্কিমচন্দ্রের উপন্যাসকে বিশ্লেষণ করা যায় না। তো আমি আবার একটু শর্টকাট ভাবে বলি। প্রথম পয়েন্টটা হচ্ছে বঙ্কিমের উপন্যাসে পাত্র পাত্রীদের বা নায়ক নায়িকাদের বিবাহের পূর্বে তাদের যে প্রণয় সঞ্চার এবং একটা পূর্ব রাগ থাকে। এই পূর্ব রাগ বলতে কিন্তু মানে টান, প্রেমের যে টান, সেটার কথাই বলা হচ্ছে। এবং তার প্রায় সব উপন্যাসেই আহ নারীর একটা নির্দ্বন্দ্ব প্রেম উপস্থাপিত হয়। যে নায়কের চরিত্রে দ্বন্দ্ব আছে মাত্র কয়েকটি উপন্যাসে। বিশেষ করে আমাদের একটু আগে বললাম ইন্দিরা, কপালকুণ্ডলা, মৃণালিনী, রাজসিংহ, কিন্তু প্রত্যেকটা নারীর নির্দ্বন্দ্ব একটা প্রেম আমরা দেখতে পাই। 3 নম্বর পয়েন্ট বলেছি যে অতিপ্রাকৃতের ব্যবহার বঙ্কিমের প্রায় সব উপন্যাসেই রয়েছে। আমাদের কপালকুণ্ডলা উপন্যাসে আরো বেশি, যেমন যোগবল, সাধু সন্ন্যাসী, অলৌকিক শক্তি ইত্যাদির একটা যোগসূত্র কিন্তু আমরা পাই। 4 নম্বর পয়েন্ট, তার অধিকাংশ উপন্যাসে
দুটি করে সমান্তরাল প্রেম কাহিনী থাকে। যেমন আমরা এই উপন্যাসও কিন্তু পাচ্ছি, কপালকুণ্ডলা উপন্যাসও পাচ্ছি, একটি মুখ্য অন্যটি গৌণ। এই উপন্যাসে, কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমার এবং কপালকুণ্ডলার প্রেম কাহিনী এটা হচ্ছে মুখ্য। আচ্ছা, এরপর আমরা লাস্ট যে পয়েন্টটা পাবো সেটা বঙ্কিমের নায়িকাদের যে নিবাস, মানে নায়িকাদের যে উম, বিচরণ, সেটা তাদের হচ্ছে হৃদয় রাজ্যে। তাদের তাদের বিচরণটা হচ্ছে হৃদয় রাজ্যে। সংসারের সাথে তাদের যোগটুকু তেমন নেই বললেই চলে। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মধ্যে আমি আহ কিছু ত্রুটি পাবো, সেটা নিয়ে পরবর্তীতে কথা হবে। তার আগে আজকে আরো একটা গুরুত্বপূর্ণ আহ মানে কোশ্চেন, যেটা আপনাদের সাথে প্রথম প্রথম ক্লাসে আলোচনা করার কথা ছিল, মানে কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য করতে পারিনি। রোমান্সধর্মী উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা উপন্যাসের সার্থকতা বিচার করুন বা বিশ্লেষণ করুন, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রোমান্সধর্মী উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা উপন্যাসের সার্থকতা বিশ্লেষণ করুন। আমি মনে হয় আপনাদের বলেছিলাম যে রোমান্স ধর্মী কি, এই ব্যাপারেও আপনারা একটু পড়াশোনা করে আসবেন। আশা করি আপনারা রোমান্সটা কি আপনারা জানেন। আমি তারপর আজকের ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি। আহ কোশ্চেনটা হচ্ছে রোম্যান্স ধর্মী উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা উপন্যাসের সার্থকতা বিশ্লেষণ করুন। যারা কপালকুণ্ডলা উপন্যাস পড়েছেন তারা মোটামুটি কিন্তু, কপালকুণ্ডলা উপন্যাস যারা পড়েছেন তারা কিন্তু মোটামুটি কাহিনীটা জানেন। এর কাহিনী কিভাবে শুরু হচ্ছে, কিভাবে শেষ হচ্ছে, এবং এই কাহিনীর সাথে সাথে যে অতিপ্রাকৃত যে ঘটনাগুলো, যেমন ভয়, শিহরণ, যোগবল, ঠিক আছে, সাধু সন্ন্যাসীর ব্যাপারটা, তারপরে এই যে মুন্ডুপাতের যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কাছে একটা শিহরণ জায়গায়। তো মেইন ব্যাপার হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক আসলে এক, কালজয়ী ব্যক্তিত্ব, যার জন্ম মৃত্যু 1838 এবং 1894। তিনি একজন কালজয়ী ব্যক্তিত্ব। বাংলা উপন্যাসের যে শিল্পিত রূপায়ণ, এই শিল্পিত রূপায়ণের তিনি প্রথম যে একটা সংগঠিত রূপ, আহ, সেই সংগঠিত রূপ তিনি প্রথম তার লেখনীর মধ্য দিয়ে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। বিশেষ করে পাশ্চাত্য উপন্যাস, মানে আমি তো আপনাদের টি.এস. এলিয়ট থেকে শুরু করে আরো কয়েকজন উপন্যাসের কথা আমি আপনাদের বলেছিলাম। টি.এস. এলিয়ট মানে তিনি অধিকাংশ সময় কবিতা লিখেছেন। এছাড়াও আরো শুধু ঔপন্যাসিক নন, বা অন্য আরো কোনো মানে যারা কবি বা যারা প্রাবন্ধিক পাশ্চাত্যের, তাদের লেখনী, তাদের লেখনী তিনি বেশ ভাবে খুব গুরুত্বপূর্ণ ভাবে তিনি কবজা করতেন, এবং তার খুব ভালো লাগতো। এই জন্য তিনি পাশ্চাত্য উপন্যাস ও রোমান্সের প্রভাবে, মানে পাশ্চাত্য কিন্তু রোমান্স ছিল, তো এই পাশ্চাত্য উপন্যাস এবং রোমান্সের প্রভাবে বঙ্কিমচন্দ্র আমাদের ঊনবিংশ শতাব্দীর যে ইংরেজি যে রোম্যান্স, সেই রোম্যান্স আশ্রয়ী ঐতিহাসিক উপন্যাসের আঙ্গিকে বাঙালির একটা সুদূরবর্তী ইতিহাসকে কেন্দ্র করে রোম্যান্স আশ্রয়ী উপন্যাস সৃষ্টি করেছেন। কি বললাম? পাশ্চাত্য উপন্যাস ও রোম্যান্সের প্রভাবে বঙ্কিমচন্দ্র ঊনবিংশ শতাব্দীর ইংরেজি রোম্যান্স আশ্রয়ী ঐতিহাসিক উপন্যাসের আঙ্গিকে বাঙালির সুদূরবর্তী, যেমন আমাদের মুঘল আমলের কিছু কাহিনী আছে এই উপন্যাসের মধ্যে, তো বাঙালির সুদূরবর্তী ইতিহাসকে কেন্দ্র করে রোম্যান্স আশ্রয়ী উপন্যাস সৃষ্টি করেছেন। এখন আসি, রোম্যান্সটা কি? রোম্যান্স শব্দের আবিধানিক অর্থ অত্যাচার্য ঘটনাপূর্ণ গল্প কাহিনী বা কল্পকাহিনী যেটা বলি। আমি আবার বলি, রোম্যান্স শব্দের আবিধানিক অর্থ অত্যাচার্য ঘটনাপূর্ব কল্পকাহিনী, অর্থাৎ গল্প বলার সময় ঘটনার মধ্যে যে চিত্রাকর্ষক অথচ অবাস্তব বিবরণ পেশ করা, সেটাই। তা কি বললাম? রোম্যান্স শব্দের আবিধানিক অর্থ অত্যাচার্য ঘটনাপূর্ণ গল্পকাহিনী, অর্থাৎ আজহার, আপনারা তারা যারা মিউট করেন একটু মিউট করেন। অর্থাৎ গল্প বলার সময় ঘটনার মধ্যে চিত্রাকর্ষক অথচ অবাস্তব বিবরণ পেশ করা। রোমান্সমূলক কাহিনীর বড় বৈশিষ্ট্য হচ্ছে রোমান্সের মধ্যে অতিপ্রাকৃত উপাদান থাকবে, দুঃসাহসিক ও অতি কল্পনাও থাকবে। এছাড়া ঘটনাস্থল থেকে অনেক দূরে থাকবে, মানে সাধারণ মানুষের যে একটা যে ব্যাপার, মানে ঘটনাস্থল থেকে অনেক দূরে, সাধারণত যেখানে নির্জনতা রয়েছে তেমন একটা ব্যাপার থাকবে। যেমন
আপনারা মিউট না করলে আপনাদের সাউন্ড গুলো আমার কানে আসে, তখন আমার লেকচার দিতে অসুবিধা হয়। বারবার বলা সত্ত্বেও কেন আনমিউট করে রাখেন আমি বুঝি না। যেখানে ছিলাম যে রোমান্স শব্দের আবেদনিক অর্থ হচ্ছে অত্যাচার্য ঘটনাপূর্ণ গল্প কাহিনী, অর্থাৎ গল্প বলার সময় ঘটনার মধ্যে চিত্রাকর্ষক অথচ অবাস্তব বিবরণ পেশ করা, যে ব্যাপারটা। আচ্ছা, তো রোমান্স মূলক কাহিনীর বড় বৈশিষ্ট্য, রোমান্সের মধ্যে অতিপ্রাকৃত উপাদান থাকবে, দুঃসাহসিক ও অতি কল্পনাও থাকবে। ঘটনা ঘটনাস্থল অনেক দূরে থাকবে, সাধারণত সেখানে নির্জনতা। আমাদের কপালকুণ্ডলা উপন্যাসের সাথে যদি তুলনা করি প্রত্যেকটা পয়েন্ট এখানে আমরা বুঝতে পারবো। রোম্যান্সের নায়ক হবে দুঃসাহসিক ও অমীয় শক্তির অধিকারী, সাধারণত বীরত্ব ব্যঞ্জক, কল্পনাপ্রবণ, ইতিহাস আশ্রিত, আকস্মিক, বিস্ময়বহ, রহস্যময়, ঐন্দ্রজালিক, দুরায়ত প্রভৃতি অনুভূতি আশ্রিত যে ঘটনাধর্মী, তাকে রোম্যান্স আশ্রয়ী উপন্যাস বলে বা রোম্যান্স সাহিত্য বলা হয়। আমাদের নবকুমার, তিনিও কিন্তু একটা দুঃসাহসিক এবং অমীয় শক্তির অধিকারী একজন ব্যক্তি ছিল। তা না হলে তিনি সঙ্গীদের রেখে তিনি একা বনে কাঠ সংগ্রহ করতে যেতেন না। এরপর যেটা আমরা পাবো সেটা হচ্ছে রোম্যান্সের সাধারণ লক্ষণগুলো। হ্যাঁ, রোম্যান্সের এখানে আরো কয়েকটা পয়েন্ট রয়েছে, যে পয়েন্টের আলোকে আমরা সেই উপন্যাস বা সেই সাহিত্য রোম্যান্স ধর্মী কিনা সেটা আমরা বিচার করব। প্রথম পয়েন্টটা হচ্ছে রোম্যান্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে ইতিহাস এবং অতীতের কাহিনী। আমাদের কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে আমরা ইতিহাসের কিন্তু একটা কাহিনী পাই। যে সেলিমের কাহিনী পাচ্ছি আমরা, মেরুন্নেসের যে কাহিনীটা পাচ্ছি সেটা কিন্তু একটা ইতিহাসের কাহিনী। ইতিহাস বা অতীতের কাহিনী, যেটা ইতিহাস সেটাই আমাদের অতীতের কাহিনী। 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা পাবো দেবশক্তি বা অতিপ্রাকৃত উপাদান, আহ বা কোনো বিষয়ে দৈব নিয়ন্ত্রিত ঘটনা থাকবে। আমাদের কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে দেবশক্তিও আছে, অতিপ্রাকৃতিক উপাদানও আছে, এবং সেই বিষয়টা দৈব নিয়ন্ত্রিত ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত করবে। 3 নম্বর পয়েন্ট হিসেবে আমরা পাবো রহস্যময়, দৃঢ় ব্যক্তিত্বশালী মনুষ্য চরিত্র। আমাদের এখানে কাপালিক, অধিকারিণী, এই অধিকারী, এই দুটো চরিত্র কিন্তু আচ্ছা, সরি, একটু সাউন্ড আসছিল এই জন্য আর কি। আহ, যেখানে ছিলাম হচ্ছে ইতিহাস এবং অতীতের কাহিনী থাকবে, সেখানে থাকবে দেবশক্তি বা অতি প্রাকৃতিক উপাদান বা দৈব নিয়ন্ত্রিত ঘটনা থাকবে। 3 নম্বর পয়েন্ট হিসেবে আমরা পাবো যে রহস্যময়, দৃঢ় ব্যক্তিত্বশালী মনুষ্য চরিত্র। আমাদের কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে কাকে কাকে পাবো, অধিকারিণী বা অধিকারী যে চরিত্রটা রয়েছে তাকে পাবো, কাপালিক চরিত্র। এই দুটো চরিত্র কিন্তু রহস্যময়, দৃঢ় ব্যক্তিত্বশালী মনুষ্য চরিত্র। 4 নম্বর যে পয়েন্টটা পাবো শুধুমাত্র কল্পনা। আমাদের কপালকুণ্ডলা উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু একটা কল্পনার ঘটনা দেখতে পাবো। 5 নম্বর পয়েন্ট হিসেবে আমরা পাবো যে এমন রহস্যময় চরিত্র বা রহস্যময় ঘটনা থাকবে যা ভয় বা ভীতি সঞ্চার করে। তাহলে এখানে কাপালিক চরিত্র এমন একটা চরিত্র যার মধ্য দিয়ে উপন্যাসের মধ্যে একটা রহস্যময় ঘটনা অনুভূত হবে এবং একটা ভয় এবং সঞ্চারও কিন্তু সেই সাথে কাজ করবে। 6 নম্বর পয়েন্ট, রোমান্স ধর্মী উপন্যাসের মধ্যে কিছু কিছু পয়েন্ট মানে বিষয় থাকবে, যেমন প্রাচীন ভগ্ন প্রাসাদ, বিজন প্রদেশ, অরণ্য, দুর্গম পথ, রহস্যময় পত্র। তাহলে আমাদের কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে আমরা প্রাচীন ভগ্ন প্রাসাদের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিজন প্রদেশও আমরা পাচ্ছি, অরণ্যর বিবরণ পাচ্ছি, দুর্গম পথ পাচ্ছি, এবং চিঠি, রহস্যময় পত্র, সেটাও কিন্তু আমরা পাই। কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত একটা চিত্রাকর্ষক একটা ব্যাপার থাকবে, যে এই যে কাহিনী শুরু হচ্ছে এর শেষটা কি।
বা সামনে আগাচ্ছি, সামনে কি হবে। যেমন নবকুমারের পরিণতি প্রথম দিকে কি হবে, হঠাৎ করে কপালকুণ্ডলার সাথে তার বিয়ে হয়ে গেল, কপালকুণ্ডলার সাথে বিয়ে হওয়ার পর সাংসারিক জীবনে তারা কি ভালো থাকতে পারবে, এই সকল ব্যাপার নিয়েও কিন্তু আমরা বেশ একটু চিত্তাকর্ষকই ছিলাম। আচ্ছা, তাহলে মেইন ব্যাপারটা হচ্ছে আম, এই যে টোটাল যে 7টা পয়েন্টের কথা বললাম, এই 7টা পয়েন্টের আলোকেই আমাদের রোম্যান্স ধর্মী উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা উপন্যাসের সার্থকতা বিশ্লেষণ করতে হবে। আর এছাড়াও মানে রোমান্স ধর্মী বা রোমান্স সৃষ্টিকারী 3টি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, ইতিহাস, দৈব ইঙ্গিত, কল্পনা। এটা নিয়েও আমি আলোচনা করছি এখন। ইতিহাস, কপালকুণ্ডলা তো 1866 সালে প্রকাশিত হয়েছে। এই উপন্যাসটি বাংলা সাহিত্যের আসলে একটা মানে অনবদ্য গ্রন্থ। এর কাহিনীতে ইতিহাসের আশ্রয় রয়েছে, বিশেষ করে মুঘল রাজ পরিবারের যে কাহিনী, সেই মুঘল রাজ পরিবারের কাহিনী এখানে আহ বেশ ভাবে স্থান লাভ করেছে। বিশেষ করে সেলিম, মেহেরুন্নেসা, এই দুটো হচ্ছে ঐতিহাসিক চরিত্রের সমন্বয়ে নবকুমার, কপালকুণ্ডলা, লুৎফুন্নেসা প্রভৃতি চরিত্রের সাহায্যে চমৎকার কাহিনী সৃষ্টি করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসে। তাহলে ইতিহাসকে আশ্রয় করলেও ইতিহাসের কাহিনীকে পিছনে ফেলে রোমাঞ্চের উৎস আবিষ্কার করেছেন কপালকুণ্ডলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কি বললাম, ইতিহাসকে আশ্রয় করে ইতিহাসকে আশ্রয় করলেও ইতিহাস কাহিনীকে পিছনে ফেলে রোমান্সের উৎস আবিষ্কার করেছেন কপালকুণ্ডলা উপন্যাসে। এবার আমরা 2 নম্বর পয়েন্ট এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে দৈব ইঙ্গিত। কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনী দৈব ইঙ্গিত দ্বারা পরিচালিত। কপালকুণ্ডলা উপন্যাসে কাপালিক ও কপালকুণ্ডলার স্বপ্ন দেখা, আকাশ পানে অপ্রাকৃত দৃশ্য দর্শন ও অশরীরী বাণী শ্রবণ, দেবতার পদপ্রান্ত থেকে যে বিল্লপত্রের পতন ইত্যাদি, এই যে সকল ব্যাপারগুলো, আমি আবার সে দৈব ইঙ্গিতের ব্যাপারগুলো আবার বলছি আপনাদের। কপালকুণ্ডলা উপন্যাসে কাপালিক ও কপালকুণ্ডলার স্বপ্ন দেখা, আকাশ আকাশ পানে অপ্রাকৃত দৃশ্য দর্শন, আর যারা উপন্যাসটা পড়ছেন তারা বুঝতে পারবেন, এবং অশরীরী বাণী শ্রবণ। এছাড়া দেবতার পদপ্রান্ত হতে যখন অধিকারীর আশ্রমে গেল, তখন দেবতার পদপ্রান্ত হতে যখন বিল্লপত্রর পতন ঘটলো মানে পড়ে গেল, এই ব্যাপারগুলো কাহিনীকে পরিচালিত করতে এবং কাহিনীর একটা পরিণামমুখিতার দিকে নিয়ে যায়। যেমন কপালকুণ্ডলার জীবনের প্রতি অনাসক্তি ও ঔদাসীন্য, এই সকলের মূলে এই অতিপ্রাকৃত ঘটনাগুলোর ভূমিকাই প্রধান। এরপরে আসি কল্পনা। কপালকুণ্ডলা, নবকুমার এবং মতিবিবি, মানে এই উপন্যাসের আরেকটা পয়েন্ট, মানে রোম্যান্স ধর্মী উপন্যাস হিসেবে এটা যখন বিচার করতে গেলে আরেকটা পয়েন্ট হচ্ছে কল্পনা। কপালকুণ্ডলা, নবকুমার এবং মতিবিবি বঙ্কিমের কল্পনাপ্রবণ মস্তিষ্কের সৃষ্টি 3 চরিত্র। তিনি রোমান্স সৃষ্টি করতে যেমন বিজন বন, নির্জন সমুদ্র উপকূল প্রভৃতি পরিবেশের সৃষ্টি করেছেন, এই উপন্যাসে কিন্তু এই সবকিছু কিন্তু তার কল্পনার সাহায্যে অনুষ্ঠিত হয়েছে, তা না হলে কিন্তু হতো না। উপন্যাসের প্রধান চরিত্র কপালকুণ্ডলা সমাজের বাইরে, লোকালয়ের বাইরে নির্জন বালুতটে কিন্তু এক ভয়ঙ্কর কাপালিকের আশ্রয়ে প্রতিপালিতা একজন বালিকা। তো এক অপরিচিত আলো আধারিতে ভাগ্য বিড়ম্বনা, নারীর যে স্বল্পায়ু জীবনের করুণ কাহিনীর যে কল্পনা বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন, এটা কিন্তু এই ব্যাপারটা কিন্তু যদি আমরা বিশেষভাবে যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু বঙ্কিমচন্দ্র কিন্তু এখানে সার্থক হয়েছেন। কপালকুণ্ডলা চরিত্র আহ তিনি মানে তৈরি করে। তো কপালকুণ্ডলা তাই সবকিছু মিলিয়ে বলতে হয় যে এখানে কপালকুণ্ডলা উপন্যাসে রোমান্সের আতিশয্য রয়েছে প্রবল ভাবে। প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীতেও লেখক যে প্রতিভার সম্ভাবনা আহ বিকাশ তিনি দেখিয়েছিলেন রোমান্সের, সেটার পূর্ণতা ঘটেছে কপালকুণ্ডলা উপন্যাসে। দুর্গেশ নন্দিনী প্রথম উপন্যাস হওয়ার কারণে নানা দ্বিধা বা সংশয় ছিল, কিছুটা ইতিহাস এবং অধিকাংশ কল্পনার উপর আশ্রয় করে কাহিনী বিন্যাসে এবং চরিত্রায়নের জটিলতা কাটিয়ে তিনি উঠতে পারেনি, বিশেষ করে দুর্গেশ নন্দিনী উপন্যাসে। কিন্তু কপালকুণ্ডলা উপন্যাসে ইতিহাস ও কল্পনার একটা সুষম মিশ্রণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু দেখাতে সক্ষম হয়েছেন। এছাড়া আমরা আরো কয়েকটা পয়েন্ট পাবো, যে পয়েন্টের আলোকে যে কপালকুণ্ডলা উপন্যাসটি রোমান্স ধর্মী কিনা সেটা আমরা দেখতে পাবো। যেমন রোমান্স জাতীয় উপন্যাসে অতিলৌকিক ঘটনার একটা সমন্বয় থাকে,
তো কপালকুণ্ডলা উপন্যাসও আমরা বিশেষ করে কিছু অতিলৌকিক ঘটনার সমন্বয় দেখব। যেমন সে বিষয়গুলো নিয়ে আরো কয়েকটা পয়েন্ট আছে, যে অতিলৌকিক বা অতিপ্রাকৃত যে ঘটনা সেগুলো কি কি। প্রথম ঘটনাটা হচ্ছে স্বপ্ন। ঠিক আছে, প্রথম পয়েন্টটা হচ্ছে স্বপ্ন। কপালকুণ্ডলা উপন্যাসে রহস্যময় স্বপ্নের উল্লেখ রয়েছে। রহস্যময় স্বপ্নের উল্লেখ রয়েছে কিভাবে, যে কাপালিকের এবং কপালকুণ্ডলা দুজনেই স্বপ্নই, দুজনেরই স্বপ্নই ভয়ানক দুঃস্বপ্নময় ইঙ্গিত বহন করেছে এই উপন্যাসে। এই এই স্বপ্নই কপালকুণ্ডলাকে গৃহের জীবন থেকে উৎক্ষিত হতে আহ, এবং মৃত্যুর প্রস্তুতি নিতে সাহায্য করে। তো রহস্যময় স্বপ্নের ইঙ্গিতেই কপালকুণ্ডলা লুৎফুন্নেসার অনুরোধে নবকুমারকে ত্যাগ করতে বিন্দুমাত্র কিন্তু দ্বিধা করেনি। তো কাপালিকের কথা মতো ভৈরবীর পূজায় প্রাণ ত্যাগ করতে সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সন্ন্যাসী মহাপুরুষ। সন্ন্যাসী মহাপুরুষ বলতে মানে কপালকুণ্ডলা উপন্যাসের রহস্যময় চরিত্র কিন্তু শুধুমাত্র কাপালিক। গ্রন্থে কাপালিকের বয়স প্রায় 50। তার যে অবয়ব এবং তার যে কস্টিউম আমরা দেখি, যেমন তার গলদেশে রুদ্রাক্ষমালা, মানে গলায় রুদ্রাক্ষমালা, তার মুখ মন্ডল এক আয়ত, আহ জটাধারী, এবং পরিধানে তার হচ্ছে ব্যাঘ্র চর্ম মানে বাঘের চামড়া। এ কাপালিক অতি ভয়ঙ্কর মূর্তি। সে ভৈরবী দেবীর পূজা করে, ধর্ম সাধনায় সে একনিষ্ঠ। স্বপ্নাদেশ পেয়ে সে কপালকুণ্ডলাকে ভৈরবীর পূজায় বধ করার জন্য সপ্তগ্রামে এসে উপস্থিত হন। ঠিক আছে, সেও উদ্দেশ্যের, তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের কথা সে অকপটে ব্রাহ্মণ বেশধারী এবং নবকুমারের কাছে তিনি বলেছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যতিক্রমধর্মী আচরণ। ব্যতিক্রমধর্মী আচরণ বলতে কপালকুণ্ডলা উপন্যাসে ব্যতিক্রমধর্মী আচরণের মাধ্যমে রোমান্স সৃষ্টি করা হয়েছে। নবকুমারের সাথে 1 বছর বিবাহিত জীবন অতিবাহিত করার পরও কপালকুণ্ডলার কিন্তু কি হয়নি, প্রণয় শক্তি জন্মেনি। এখানে হচ্ছে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা এবং মিরান্ডার চরিত্রের সাথে কপালকুণ্ডলার একটা পার্থক্য আমরা পাবো। তারাও কিন্তু মানে এই যে শকুন্তলা, সেও কিন্তু বন্যচারিণী নারী ছিল, কিন্তু তার সাথে কিন্তু তার স্বামীর সম্পর্ক কিন্তু পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু নবকুমারের সাথে কপালকুণ্ডলার কিন্তু সম্পর্ক কিন্তু সেই ফাটলই ধরে, তাদের মধ্যে প্রণয়াসক্ত হয় না। মতি বিবির যে প্রদেয় গয়নাগুলো যখন কপালকুণ্ডলা ভিক্ষুককে দিল, তখন ভিক্ষুককে দ্রুত স্থান ত্যাগ করতে দেখে কপালকুণ্ডলাকে বলতে শুনি, ভিক্ষুক দৌড়াইলো কেন? সংসার জীবন সম্পর্কে আসলে অভিজ্ঞতাই এর কারণ। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা পাবো রাত্রিকালীন ঘটনা। আরেকটা পয়েন্ট হচ্ছে রাত্রিকালীন ঘটনা। কপালকুণ্ডলা উপন্যাসে মোট 31টি অনুচ্ছেদের মধ্যে 22টি অনুচ্ছেদই রাত্রিকালীন ঘটনার উল্লেখ রয়েছে। কি বললাম, 31টি অনুচ্ছেদের মধ্যে 22টি অনুচ্ছেদে রাত্রিকালীন ঘটনার উল্লেখ রয়েছে। তো রহস্যময় পরিস্থিতি সৃষ্টি করতে কাহিনী সংগঠনে রাত্রিকে বেছে নেওয়া হয়েছে। নবকুমারের সঙ্গে কপালকুণ্ডলার বিয়ে, অতঃপর পলায়ন। সেই সাথে পথে কার সাথে দেখা হয়েছিল? মতি বিবির সাথে তার দেখা, ব্রাহ্মণ বেশধারীর সাথে দেখা, কাপালিকের সাথে দেখা, গুরুত্বপূর্ণ সব ঘটনায় রাত্রিবেলা ঘটেছে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রহস্যময় পত্র, একটু আগেই বললাম। তো রোমান সৃষ্টির একটি বড় উপাদান হচ্ছে রহস্যময় পত্র। কপালকুণ্ডলা উপন্যাসে ব্রাহ্মণ বেশির সংক্ষিপ্ত রহস্যময় চিঠি নবকুমারের মনে সন্দেহ সৃষ্টি করে, আর এখান থেকে নবকুমার আত্মদ্বন্দ্বে ভুগতে থাকে। এই চিঠির মাধ্যমে নবকুমারের সস্ত যে মনোযোগ, সস্তা যে মনোযোগ বা সস্তা মনোজগতে একটা ভয়াবহ বিপর্যয় ঘটেছিল, যার ফলে কাপালিকের সাথে কপালকুণ্ডলার হত্যার সিদ্ধান্ত নেয়। আচ্ছা, এটাই হচ্ছে মেইন ব্যাপার। তো এই যে পয়েন্ট গুলো বললাম, সেই পয়েন্ট গুলোর আলোকে কপালকুণ্ডলা আসলে রোমান্স ধর্মের উপন্যাস কিনা সেটা আমরা বিশ্লেষণ করতে পারবো। তারপরেও ব্যক্তি হিসেবে এবং শিক্ষক হিসেবে যদি আমার কাছে আপনারা কোশ্চেন করেন যে স্যার আপনি কি মনে করেন যে কপালকুণ্ডলা উপন্যাস কি সার্থক রোমান্স ধর্মী উপন্যাস হিসেবে, তাহলে আমি বলবো যে কপালকুণ্ডলা উপন্যাসে রোমান্সের লক্ষণ রয়েছে প্রবল।
যেমন মানব প্রকৃতির নিগূঢ় রহস্য, নিয়তি তাড়িত এবং মানব ভাগ্যের নিদারুণ পরিণাম। বঙ্কিমচন্দ্র যেমন তার উপন্যাসে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং নাটকীয়তার চমৎকারিত্বের মাধ্যমে বর্ণনা করেছেন, আমরা এই উপন্যাসের মধ্যে একটা সার্থক রোমান্স ধর্মী উপন্যাস লিখতে যেটুকু যা প্রয়োজন ম্যাটেরিয়াল সেটা আমরা সব পাবো। সেই সব দিক দিয়ে বিবেচনা করলে বলা যায় রোমান্স ধর্মী উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা একটা সম্পূর্ণ সার্থক উপন্যাস। আচ্ছা, থ্যাংক ইউ। আর যদি কারো কোশ্চেন থাকে, জিজ্ঞাসা থাকে, হ্যান্ড রাইজ করেন, আমি একজন একজন করে সুযোগ দিই। আচ্ছা, আফসানা। আদাব স্যার। আদাব, বলেন। স্যার, আমি 3টা প্রশ্ন একটু উল্লেখ মানে টুকে নিতে পারিনি, আরেকবার যদি রিপিট করেন। পাশ্চাত্য উপন্যাস ও রোমান্স এর প্রভাবে বঙ্কিমচন্দ্রের যে উপন্যাস ঊনবিংশ ইংরেজির এই যে ব্যাপারটা, হুম। আর আরেকটা হচ্ছে যে আপনি যে 7টা পয়েন্ট বলেছিলেন, ইতিহাস, অতীতের কাহিনী, দৈব শক্তি ও অতি প্রাকৃত, এর মধ্যে যে 6 নম্বর পয়েন্টটা স্যার, এটা উল্লেখ করতে পারিনি। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাচীন ভগ্ন প্রাসাদ, বিজন প্রদেশ, অরণ্য, দুর্গম পথ এবং রহস্যময় পত্র। প্রাচীন ভঙ্গ প্রাসাদ, প্রদেশ, বিজন প্রদেশ, বিজন প্রদেশ, অরণ্য, দুর্গম পথ, রহস্যময় পত্র। অরণ্য, দুর্গম পথ, রহস্যময় পত্র। রহস্যময় পত্র। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা আপনি এখনই বললেন, এই 6 নম্বর 4 নম্বর হচ্ছে রাত্রিকালীন ঘটনা, তারপরে 5 নম্বরে রহস্যময় চিঠি, এটা একটু বুঝতে পারিনি। রহস্যময় চিঠি বলতে এই উপন্যাস আপনারা পড়েছেন, আপনারা মোটামুটি জানেন যে রোমান্স সৃষ্টির একটি বড় উপাদান হচ্ছে, মানে রোমান্সের একটা লক্ষণ হচ্ছে রহস্যময় পত্র সেই উপন্যাসে থাকতে হবে। সেটা আমাদের কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে রয়েছে। কপালকুণ্ডলা উপন্যাসে যে ব্রাহ্মণ বেশির যে সংক্ষিপ্ত আহ রহস্যময় চিঠি, সেই চিঠি নবকুমারের মনে একটা সন্দেহ সৃষ্টি করে। সেখান থেকে কিন্তু নবকুমার এবং কপালকুণ্ডলার সম্পর্কের মধ্যে একটা মানে কি হয়, ভাঙন ধরে। আর এখান থেকে নবকুমারের আত্মদ্বন্দ্ব ভুগতে থাকে। এই চিঠির মাধ্যমে নবকুমারের মনোজগতে একটা ভয়াবহ বিপর্যয় ঘটেছিল। তাহলে রোমান্স সৃষ্টির জন্য রহস্যময় পত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরেকটা স্যার যেটা বললেন, এই প্রথম উপন্যাস অতি লৈকিক, তারপরে হচ্ছে স্বপ্ন, সন্ন্যাসী, মহাপুরুষ, ওই অতি লৈকিক বিষয়টা কি বললেন স্যার? অতি প্রাকৃত, অতি লৌকিক। এই অতি প্রাকৃত এবং অতি লৌকিক ব্যাপারটা হচ্ছে মানে আহ যেটা আসলে আমাদের কি বলবো, মানে ভয়, শিহরণ, হ্যাঁ, সাহস, এই ব্যাপারগুলোকে আমরা অতি প্রাকৃত ঘটনা বলবো। আর অতিলৌকিক মানে যেটা আমাদের শেকড়ের কথা বলে, যেটা আমাদের আহ সংস্কৃতির কথা বলে, সেটা হচ্ছে অতিলৌকিকতা। মানে লৌকিকতা এবং অতিলৌকিকতা যখন এর থেকে আমরা যখন কিছু গল্প, কল্পনা এবং বাসনার কথা যদি এর সাথে আমরা মিশাই, তখন সেটা অতিলৌকিক হয়ে যায়। জি স্যার। আরেকটা হচ্ছে যে ইতিহাস, কল্পনা, দৈব ইঙ্গিত, ইতিহাসকে আশ্রয় করে যেটা স্যার, এটা আরেকবার রিপিট করেন। এই উপন্যাসের মধ্যে আমি তো বললাম যে ইতিহাস, দৈব ইঙ্গিত এবং কল্পনা, এই 3টা পয়েন্ট আছে। ইতিহাসের ব্যাপারটা হচ্ছে এর কাহিনীতে ইতিহাসের আশ্রয় রয়েছে, যেমন মুঘল রাজ পরিবারের যে কাহিনী এখানে স্থান লাভ করেছে, সেলিম এবং মেহরুন নেচার যে ঐতিহাসিক চরিত্রের সমন্বয়ে নবকুমার এবং কপালকুণ্ডলার এই চরিত্রের মানে তাদের সাথে এদের যে একটা সম্পর্কের বা কাহিনীর একটা যোগ সৃষ্টি করেছে, যেটা আসলে এখানে বাহবার একটা বাহবা পায়, বাহবা পাওয়ার মতো। এখানে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাসকে না দেখালেও পারতেন, কিন্তু ইতিহাস দেখানো হয়েছে বলে এটা রোমান্স ধর্মী উপন্যাস হয়ে উঠেছে। জি স্যার, আমি সবকটা বুঝতে পারলাম, কিন্তু স্যার এই যে পাশ্চাত্য উপন্যাস, ইংরেজি ঊনবিংশ, এটা একটু তাহলে শেষ হবে। পাশ্চাত্য উপন্যাস ও রোমান্সের প্রভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের আহ, আমাদের উপন্যাসের স্ট্রাকচার তৈরি করেছেন। ঠিক আছে, তিনি তো পাশ্চাত্য বলতে ধরেন ইতালীয় কোনো উপন্যাস হতে পারে, আহ জার্মানি কোনো উপন্যাস হতে পারে। সে সকল উপন্যাসের স্ট্রাকচারের মধ্যে কোন কোন বিষয় ছিল? অবশ্যই রোমান্স তাদেরই একটা প্রভাব। এই যে কল্পনা, ভয়, শিহরণ, সেখান থেকে নিয়ে আসা প্রেম, সেখান থেকেই তিনি আয়ত্ত করে তিনি বাংলাদেশে বা তৎকালীন ভারতবর্ষে বাংলায় তিনি উপন্যাস তৈরি করেছেন, লিখেছেন। তো আপনি বলছিলেন যে ঊনবিংশ শতাব্দীতে ইংরেজির
মানে ঊন- যেসব ঊনবিংশ বলতে 1801 থেকে 1899, এটাকে বলা হয় ঊনবিংশ। তো তিনি তো ভালো ইংরেজি পড়তে পারতেন, ইংরেজি সম্পর্কে তার ভালো ধারণা ছিল, এই জন্য ইংরেজি সাহিত্যের প্রতি তার একটা আলাদা ভালো লাগা ছিল। এর জন্য সেখান থেকে, যেমন আমাদের মাইকেল মধুসূদন দত্ত, তিনি তো চেয়েছিলেন ইংরেজি কবি হতে, তাই না? সে জি কিন্তু পারলেন না। সে কিন্তু পারলেন না। কিন্তু দেশে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদেশি ম্যাটেরিয়ালস নিয়ে তিনি উপন্যাস লিখেছেন, মেইন কথা। জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এমডি, উম আচ্ছা আরেকজন বলেন, যে কেউ একজন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, নাম বলেন। স্যার আমি মোহাম্মদ সরোয়ার হোসেন। আমার কয়েকটি বিষয় একটু পরিষ্কার হওয়া দরকার। বলেন। স্যার আপনি শুরুতেই আমাদের রোমাঞ্চের যে সংজ্ঞাটা দিলেন যে অত্যাশ্চর্য, ঘটনাপূর্ণ, গল্প কাহিনী, চিত্তাকর্ষক অথচ অবাস্তব বিবরণ। তো এখানে হুম, স্যার অবাস্তব বলতে আমরা যে কপালকুণ্ডলা উপন্যাসের প্রেক্ষিতে যদি বলি যে ওখানে এই কপালকুণ্ডলা একজন কাপালিকের আশ্রিতা হয়ে সে বড় হয়েছে। তো এই জিনিসটা কি অবাস্তব হিসেবে দেখানো হয়েছে যে বাস্তবে এটা না ঘটতে পারে? আর আরেকটা বিষয় স্যার, যেটা শুরুতে আপনি বলেছিলেন যে উনি ইংরেজি সাহিত্যের প্রতি অনেক বেশি অনুরাগী ছিলেন এবং সেজন্য ওনার সাহিত্য কর্মে উনি ইংরেজি সাহিত্যকে অনেক বেশি মানে প্রাধান্য দিয়েছেন, বলতে ইংরেজি সাহিত্যের বেশ কিছু উপাদান উনি ওনার সাহিত্যে স্থান দিয়েছেন। তো উপাদান বলতে এখানে যে রোমান্স ধর্মী উপন্যাসের মধ্যে আপনি একটা রোমান্স সৃষ্টিকার উপন্যাসের মধ্যে যেটা বললেন যে দৈব ইঙ্গিত বা অতিপ্রাকৃত উপাদান, সাহসিক অতিপ্রাকৃত উপাদান, তো ওই অতিপ্রাকৃত উপাদান গুলো কি ইংরেজি সাহিত্যের মধ্যে উনি দেখেছিলেন? সাধারণত আমরা জানি যে অতিপ্রাকৃত উপাদান গুলো আমাদের ভারতীয় উপমহাদেশে বা আমাদের আহ সনাতন ধর্মের প্রত্যেকটা মধ্যে জিনিসগুলো একটু বলি, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের শেকড় বা ঐতিহ্যের কিছু ব্যাপার থাকে, ঠিক আছে? যেমন আমাদের তান্ত্রিকতার যে ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র ঝাড়ফুঁক, তন্ত্র সাহিত্য, এই ব্যাপারটা শুধু কিন্তু আমাদের ভারতবর্ষীয় সাহিত্যের মধ্যে না, এটা কিন্তু যে কোনো দেশের মধ্যেই তাদের সাহিত্যের মধ্যে কিন্তু রয়েছে। যদি আমরা প্রাচীন যুগে ফিরে যাই, তো সেম ব্যাপারটা, এটা যে শুধু আমাদের ভারতবর্ষীয় উপাদান এটা না, কিন্তু ভারতবর্ষীয় কালচারের সাথে তাদের কালচার হয়তো বা মিলবে না, কিন্তু অতিপ্রাকৃত ব্যাপারটা এটা প্রত্যেকটা দেশের মধ্যে তাদের নিজস্ব সংস্কৃতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের সংস্কৃতিটা নিয়ে আমাদের সংস্কৃতির সাথে মিলিয়ে আমাদের সংস্কৃতিকে তিনি জোর দিয়ে তিনি এখানে দেখানোর চেষ্টা করেছেন। আচ্ছা, আর একটা পয়েন্ট প্রথমে আপনি যেটা বললেন বুঝতে পারিনি, সেটা কি? আহ সেটা হচ্ছে স্যার মানে রোমাঞ্চের বলেন। সংজ্ঞার মধ্যে একটা বিষয় ছিল যে চিত্তাকর্ষক অথচ অবাস্তব বিবরণ। তো হুম, অবাস্তব আমরা কোন গল্পের দিকটা মধ্যে অবাস্তব? আমরা এই উপন্যাসের মধ্যে অবাস্তব ঘটনা তো অবশ্যই পাবো অনেক। যেমন ওই যে দৈব ইঙ্গিত টিঙ্গিত যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো আসলে অনেক আপনারা পড়তে থাকেন, দেখবেন মানে এর মধ্যে বাস্তবতা তেমন নেই। বাস্তবতা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সমাজ জীবনের প্রতিষ্ঠিত যে ব্যাপারগুলো, যেমন নবকুমার বিয়ে করেছে, তার বউ নিয়ে যেতে হবে শহরে, এবং সেখানে যে তার ওয়াইফের মর্যাদা দিতে হবে, এটা হচ্ছে আমাদের সামাজিক স্বীকৃতির বা সামাজিক ব্যাপার। কিন্তু এছাড়াও কিন্তু অনেক ব্যাপার, অবাস্তব ব্যাপার ঘনঘটা রয়েছে ভীষণ ভাবে। তো সেগুলো জি জি স্যার, অবাস্তব মানে আমরা এটা বলতে পারি যে আমাদের সমাজ স্বীকৃত যে ব্যাপারগুলোকে আমরা মেনে নিই বা গ্রহণ করি, তার বাইরে যদি কোনো কিছু আমাদের কাছে অসামঞ্জস্য মনে হয়, এটাকে আমরা অবাস্তব হিসেবে ধরে নিব উপন্যাসিক। অবশ্যই, আচ্ছা অবশ্যই। স্যার, আরেকটা বিষয় স্যার, শুরুতেই যেটা মানে আমাদের আজকের টপিক ছিল হচ্ছে রোমান্স ধর্মী উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা উপন্যাসের সার্থকতা বিচার করা। তো আপনি হুম, এই প্রশ্নটাকে আপনি এই চারটা ক্যাটাগরিতে ভাগ করেছেন। একটা হচ্ছে বৈশিষ্ট্য, তারপর লক্ষণ, তারপর রোমান্স সৃষ্টিকার উপাদান, এবং সবশেষে যে ক্যাটাগরিটা বললেন ইতিহাস, অতিপ্রাক অতিলৈকিক ঘটনা বা অতিপ্রাকৃত ঘটনা। তো আমরা এই হুম। ক্যাটাগরি বেসিসে লিখবো নাকি আমরা একটা মানে সবগুলা কি একই ক্যাটাগরিতে ফেলে আমরা বিভিন্ন পয়েন্ট আকারে লিখবো? কাইন্ডলি এটা যদি একটু আমাকে বুঝিয়ে বলতেন। ব্যাপারটা হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো যেন থাকে পরীক্ষার অ্যান্সারের মধ্যে। এখন আপনি পয়েন্ট আকারেও লিখতে পারেন, আপনি আপনার মতো করে বিবরণ ধর্মীয় লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আরেকজন বলেন, যদি কারো জিজ্ঞাসা থেকে থাকে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এখানে তো যে আমি হেলাল তালুকদার বলছিলাম, এখানে স্যার আরেকটা কোটেশন ছিল যে এটা কপাল কুণ্ডলা উপন্যাসের রহস্যময় স্বপ্নের একটা যে উল্লেখ আছে, ওটা কি লেখা যাবে 6টার ভিতরে বা 7টা করে? আমি তো স্বপ্নের কথা বললাম, স্বপ্নের কথাও তো আমি বলেছি আপনাদের। তো সেখানেই তো আপনারা লিখবেন রহস্যময় স্বপ্নের উল্লেখ, এটা তো অবশ্যই লিখতে হবে। আর খেয়াল করে নেই স্যার, এই জন্য আপনি না, ওই আমি যে অতিলৌকিক ঘটনার মধ্যে আমি স্বপ্নের কথা বলেছি। রহস্যময় পত্র স্বপ্ন- কপাল কুণ্ডলা উপন্যাসের রোমাঞ্চের সর্বোচ্চ প্রকাশ, ইতিহাস দৈব ইঙ্গিত এগুলো খেয়াল করছি, ওইটা স্বপ্নেরটা একটু খেয়াল করে নেই এই জন্য। ঠিক আছে স্যার, আমি অতিলৌকিক ঘটনার মধ্যে প্রথমে স্বপ্নের কথা বলেছি, মানে স্বপ্নের যে কয়েকটা সেটার কথা বলেছি। ঠিক আছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, স্যার আব্দুর রহিম বলছেন স্যার। বলেন। স্যার আমার জানার বিষয় হলো স্যার যে কপাল কুণ্ডলা যে নামকরণের সার্থকতাটা কতটুকু স্যার? আমি তো আজকে নামকরণ সার্থকতা পড়াচ্ছি না, আমি যেদিন পড়াবো এই কোশ্চেনটা সেদিন আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। আর আমি প্রথম ক্লাসে একটু বলেছি যে কপাল কুণ্ডলা, কপাল মানে আমাদের নিয়তি, কুণ্ডলা মানে ঘূর্ণায়মান। একজন ব্যক্তির নাম যখন কপাল কুণ্ডলা হয় তাহলে তার সামগ্রিক জীবনের যে পরিণতি, হ্যাঁ, তার যে ঘূর্ণন্ময় জীবন, সে সে পাচ্ছে না আহ নির্জন নির্জন বনে মানে প্রথম দিকেও সে থাকতে পারলো না ঠিকঠাক ভাবে। তারপরে সে যখন নগরে গেল সেখানে যেও কিন্তু সে সংসার পাততে পারলো না। বুঝতে পারছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। তাকিয়া, তাকিয়া বলেন। জি স্যার। স্যার সরি, আমি বেবি কান্না করতেছে, আপুটা বলুন। স্যার আমি উম্মে মারিয়াম চৌধুরী বলছিলাম। বলেন। স্যার এখানে কি কোনো আমাদেরকে ম্যাটেরিয়াল দেওয়া হবে ক্লাস শেষে? মানে অন্যান্য স্যাররা আমাদেরকে ওই টপিকের উপরে আমাদেরকে পিডিএফ দিয়ে দেন, এরকম কি কোনো কিছু দেওয়া হবে? আমার কোর্সে কোনো ম্যাটেরিয়ালস দেওয়া হবে না, আপনারা এটা নেট সার্চ করলেই কিছু কিছু পেয়ে যাবেন। আর আমি কোনো নোট পত্র এই সকলে বিশ্বাসী না। আমার ক্লাসগুলো রেগুলার করলে যে পয়েন্ট গুলো বলবো একদম সাধারণ সাদামাটা লিখবেন, কোনো অসুবিধা নেই। আমার বই থেকে হুবহু লিখতে হবে এমন না। আপনি কতটুকু মূল্যায়ন করতে পারবেন, যতটুকু বুঝবেন ততটুকু মূল্যায়ন করলেই হবে, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, এরপরে তো আপনাদের ক্লাস রয়েছে, আর যদি কারো জিজ্ঞাসা না থেকে থাকে ক্লাসটা কি শেষ করে দিব? স্যার একটা ছোট্ট একটা তথ্য জানার ছিল স্যার। বলেন। হ্যাঁ স্যার, যদিও স্যার আমার প্রশ্নটা করা বোধহয় অনুচিত, আপনি একটু ব্যস্ত মানুষ। স্যার আমরা কি এরপর ক্লাসের শিডিউলটা মানে আনুমানিক কোন দিন পেতে পারি? আমাদের একটু প্রস্তুতি যাতে আমরা সহজে নিতে পারি। আপনার সম্ভাব্য সামনে কোন দিন ক্লাসটা পেতে পারে, আপনার নেক্সট ক্লাসটা? আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার অনেকগুলো কোর্সের ক্লাস পড়ে গিয়েছে, প্রতিদিন রাতেই ক্লাস থাকে। আর এর মধ্যে দিয়ে তো রেজাল্টের কাজ করছি, এটা নিয়ে বেশ সমস্যার মধ্যে পড়েছি আমি। ঠিক আছে, আমি আপনাদের সিআর কে জানিয়ে দিব। এমন হতে পারে আগামীকালকেও যদি কারোর সাথে আপনাদের ক্লাস না থেকে থাকে আগামীকালও ক্লাস নিতে পারি আর একটা, আজকের ক্লাসটা। ঠিক আছে, মানে আমি তো এটা গত সপ্তাহের ক্লাস ব্যাকআপ ক্লাস নিলাম, এখন এই সপ্তাহের ক্লাসটা তো এখনো নেওয়া হয়নি। তো ঠিক আছে তাহলে, যদি কারো কোনো জিজ্ঞাসা না থেকে থাকে আজকে ক্লাসটা এখানে শেষ করবো। আরেকটা স্যার বিষয়, স্যার আব্দুল মোতালেব বলছিলাম স্যার, আমাদের সিআর কে একটু স্যার অবগত করেন যে যেদিন ক্লাসটা হবে একটু গ্রুপটা যেন আগেই আমাদের লিঙ্কটা দেওয়া হয় গ্রুপে, কারণ আজকে আমরা অনেকেই ঢুকতে পারিনি, যেহেতু আমি নিজেও লিড করে ঢুকছি কারণ লিঙ্কটা না পাওয়ার কারণে। আমি এটা একটু আসলে স্যার- আমি বলি, আমি যেটা করি, আপনাদের তো তাও 30 মিনিট 20 মিনিট আগেও লিংক দেই। আমি যেটা করি, আমি কিন্তু অনেক আগে থেকে, মানে অনেক আগে, মানে আগে যে সকল ব্যাচদের সাথে আমার ক্লাস নেওয়া হয়েছে আমি কিন্তু 5 মিনিট আগে লিংক দিই, কিন্তু স্টুডেন্টরা জানে যে আমার আজকে এই দিন ক্লাস। আপনাদের তো সিআর কে আমি সন্ধ্যার সময় বলে দিয়েছি যে আজকে আমি ক্লাস নিব সন্ধ্যার আগে। হ্যাঁ ঠিক আছে স্যার, কিন্তু লিঙ্কটা পাইনি, লিঙ্কটা লিংকটা আমি দিই নাই। ছিলাম আমি গ্রুপে, আচ্ছা গ্রুপে দিলে পাচ্ছি কিভাবে